দর্শক আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে যারা এই বাংলাদেশকে স্বাধীন করেছেন তারা স্বাধীনভাবে কথা বলবে, সেই স্বপ্ন দেখতাম গত 15 বছর ধরে। অবশেষে সেই স্বপ্নের অবসান হয়েছে। আপনাদের সামনে আজকে স্বাধীনভাবে কথা বলার জন্য অনলাইনে আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম। ডক্টর অলি আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই বীর মুক্তিযুদ্ধ আমি আজকে আমার যে অনুষ্ঠান সেটার নাম দিয়েছি যে যে কথা হয়নি বলা। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি ওনাকে কিছু জিজ্ঞেস করিনি। আমার মনে হয় যে উনি অনেক কথা আছে যে কথাগুলো এতদিন মন খুলে বলতে পারেন নাই। আমার মনে হয় আজকে আমরা সেই কথাগুলো শুনবো, সেই কথাগুলো ওনার বলার সময় এসেছে। কারণ ওনার মতো বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা যতদিন আমাদের মাঝে আছেন আমরা ততদিন অন্তত সঠিক ইতিহাসটা জানতে পারবো। গত 15 বছরে শেখ হাসিনা তার পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে এই ইতিহাসের বিকৃতি। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশে জাতীয় সঙ্গীত নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড়। তো দর্শক শ্রোতা, এ বিষয় নিয়ে এবার চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সাংবাদিক ইলিয়াস হুসাইন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে যারা এই বাংলাদেশকে স্বাধীন করেছেন তারা স্বাধীনভাবে কথা বলবে, সেই স্বপ্ন দেখতাম গত 15 বছর ধরে। অবশেষে সেই স্বপ্নের অবসান হয়েছে। আপনাদের সামনে আজকে স্বাধীনভাবে কথা বলার জন্য অনলাইনে আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম। ডক্টর অলি আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই বীর মুক্তিযুদ্ধ আমি আজকে আমার যে অনুষ্ঠান সেটার নাম দিয়েছি যে যে কথা হয়নি বলা। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি ওনাকে কিছু জিজ্ঞেস করিনি। আমার মনে হয় যে উনি অনেক কথা আছে যে কথাগুলো এতদিন মন খুলে বলতে পারেন নাই। আমার মনে হয় আজকে আমরা সেই কথাগুলো শুনবো, সেই কথাগুলো ওনার বলার সময় এসেছে। কারণ ওনার মতো বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা যতদিন আমাদের মাঝে আছেন আমরা ততদিন অন্তত সঠিক ইতিহাসটা জানতে পারবো। গত 15 বছরে শেখ হাসিনা তার পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে এই ইতিহাসের বিকৃতি করেছে, সেটা যদি শেখ হাসিনার সরকার আরো 5-10 বছর আহ, আহ, বাড়তি থাকতে পারতো, আমার মনে হয় ইতিহাস বলে বাংলাদেশে আর কোনো কিছু থাকতো না। যাই হোক, ডক্টর অলি আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা নিয়ে আলোচনাটা শুরু করি। আপনি রণাঙ্গনের একজন সম্মুখ যোদ্ধা। আপনি মুক্তিযুদ্ধকে সামনে থেকে দেখেছেন, কার নেতৃত্বে যুদ্ধে গিয়েছেন। সেগুলোতে আসার আগে যে জাতীয় সঙ্গীতটা এখন পরিবর্তনের দাবি উঠেছে বাংলাদেশের, আমি মনে করি 95% বেশি মানুষ চায় যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা চুরি করে আনা হয়েছিল আরেকজনের সুর থেকে, এবং ভিনদেশী একজন মুসলমান বিদ্বেষ, বাংলাদেশি বিদ্বেষ একজন কবির লেখা যে জাতীয় সঙ্গীত, সেটা পরিবর্তনের সাথে আপনি একমত কিনা? ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আমাদের কথাগুলি শুনছেন বা পরবর্তীতে শুনবেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের মঙ্গল কামনা করি। আপনি প্রথমেই জিজ্ঞাসা করলেন জাতীয় সঙ্গীত এটা থাকা উচিত না বাতিল করে দেওয়া উচিত। 3টা কারণে এই জাতীয় সঙ্গীত বাতিল করে দেওয়া উচিত। প্রথম কারণটা হচ্ছে, এটা বাংলাদেশের কোন লোক এই জাতীয় সঙ্গীতটা রচনা করে নাই। 2 নম্বর হলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু বছর পূর্বে এই সঙ্গীতটি লেখা হয়েছিল। সুতরাং এটা কাদের জন্য লেখা হয়েছিল বা কি কারণে লেখা হয়েছিল এটা আদৌ কারো জানা নেই। 3 নম্বর হলো, এই জাতীয় সঙ্গীতের সুরটা চুরি করে নেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের একটা পবিত্র জাতীয় সঙ্গীত চুরি করে সুর থেকে নেওয়া আমরা সারা জীবন ধারণ করব,
এটা আমি একজন মুসলমান হিসেবে কখনো গ্রহণ করতে পারি না। আমি মনে করি বাংলাদেশের যারা অভিজ্ঞ ব্যক্তিরা আছে, কবিরা আছে, তারা সবাই এক জায়গায় বসে ধর্মীয় দিক থেকে বিবেচনা করে স্বাধীনতার যুদ্ধে যারা অবদান রেখেছে সেই বিষয়গুলি, মুক্তিযুদ্ধের কথাগুলি বিবেচনায় রেখে যে সঙ্গীত জাতিকে উদ্বুদ্ধ করতে পারে সেই ধরনের একটা সঙ্গীত হওয়া উচিত। বর্তমান যে জাতীয় সঙ্গীতটা আছে সেটা হলো জাতিকে ঘুম পাড়ানোর সঙ্গীত। এই ঘুম পাড়ানোর সঙ্গীত আমাদের জন্য মোটেই উপযুক্ত নয়। যত দ্রুত সম্ভব এটা পরিবর্তন হওয়া প্রয়োজন। আপনার উত্তর একেবারে পরিষ্কার। আমরা জাতীয় সঙ্গীত নিয়ে নিশ্চয়ই এইভাবে ধারাবাহিক আলোচনা করতে থাকব বিভিন্ন সময়। যারা আজকে জাতীয় সঙ্গীত রাখার জন্য বিভিন্ন ব্যানার, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে তারপরে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকে আমরা চিনি। তারা বাংলাদেশের কোনো দুর্যোগ, দুর্বিপাকে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায়নি। অতএব চিহ্নিত এইসব, এই উদীচী থেকে শুরু করে যেসব সংগঠনগুলো এখন রাস্তায় জাতীয় সঙ্গীত রাখার জন্য কাজ করছে, তারা কাদের হয়ে কাজ করে এটা আগেও আমরা প্রমাণ দেখেছি। এটা নিয়ে আজকে আর আমরা আলোচনা না গিয়ে সরাসরি আপনাকে যেহেতু পেয়েছি, আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধে আপনি ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মুক্তিযুদ্ধের এই শুরুটা আসলে কিভাবে হয়েছিল? আমরা গত 15 বছর, এই যে একটা প্রজন্ম, 15 বছরে একটা প্রজন্মের আসলে একেবারে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। তার মানে পুরো একটা প্রজন্মকেই শেখানো হয়েছে যে জিয়াউর রহমান হচ্ছে রাজাকার ছিল। তিনি পাকিস্তানের সাথে আতাত করে তারপরে কিভাবে জাহাজ থেকে সেই মালটাল খালাস করা, এইসব বিষয়গুলো নিয়েও তারা বিভিন্ন ধরনের বিকৃত কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন। আপনি সেখানে একেবারে জিয়াউর রহমানের সাথেই তখন থেকে যুদ্ধ করেছেন। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সেটা কার নির্দেশে শুরু হয়েছিল? আপনাকে ধন্যবাদ। 1970 সালের শেষের দিকে আমি বদলি হয়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাই। 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল চট্টগ্রামের সিডিএ মার্কেট 16 শহরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া, তিনি বদলি হয়ে কয়েক মাস পরে ওখানে আসেন সহ অধিনায়ক হিসাবে। আমাদের অধিনায়ক ছিল লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়া। তিনি ছিলেন 4th বেঙ্গল রেজিমেন্টের ব্রেভো কোম্পানি কমান্ডার, আর আমি ছিলাম চার্লি কোম্পানি কমান্ডার। আমাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন ছিল। উনি ছিল পাঞ্জাবি এবং পাঞ্জাব রেজিমেন্ট থেকে আসা, আর আমি ছিলাম অরিজিনাল বেঙ্গল রেজিমেন্টের লোক। তৎকালীন মেজর জিয়াউর রহমানও পাঞ্জাব রেজিমেন্ট থেকে এসেছিল, তিনি অরিজিনাল বেঙ্গল রেজিমেন্টের লোক না। 4th বেঙ্গল রেজিমেন্টে আমার অধিনায়ক ছিল লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী, যার বাড়ি সিলেট রনকেলি। উনি আমার অধিনায়ক ছিলেন। উনার সাথে আমার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল লাহোরে থাকা অবস্থায়। আমরা লাহোরে দীর্ঘ 2 বছর কাটিয়েছি। ওনার নেতৃত্বে আমি কাজ করেছি। ওখানে চার্লি কোম্পানি কমান্ডার ছিলাম, ম্যাচ সেক্রেটারি ছিলাম, ব্যাটালিয়ন ইন্টেলিজেন্স অফিসার ছিলাম, স্পোর্টস অফিসার ছিলাম। একাধারে 4টি দায়িত্ব উনি আমাকে দিয়েছিলেন। সুতরাং সবাই বলতো যে জিয়া এমআর চৌধুরী সাহেবের ব্লু হোয়াইট বয়, অর্থাৎ খুব পছন্দের লোক। আমাকে নিয়ে অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করতো অনেকে। এমআর চৌধুরী সাহেব, আমরা যখন কুমিল্লায় বদলি হয়ে আসলাম, সংক্ষেপে আমি বলার চেষ্টা করতেছি, কুমিল্লায় বদলি হয়ে আসলাম, তখন আমি শুনলাম লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া, তখন মেজর জঞ্জুয়া প্রমোশন হয়ে 4th বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার হবেন, অধিনায়ক হবেন। তিনি যদি অধিনায়ক হয় তাহলে আমার চাকরি করা সম্ভব ছিল না। তৎকালীন সময়ে এখনকার আর্মি আর তখনকার আর্মি আকাশ এবং জমিনের মধ্যে যতদূর পার্থক্য, এতদূর পার্থক্য ছিল। তিনি যদি আমাকে একটা রিপোর্ট দিয়ে দেন আমার বিরুদ্ধে, আরেকজনের কাছে যাব, 3 মাস পরে আমাকে ঘরে যেতে হবে। জঞ্জুয়ার ভয়ে আমি আমার বন্ধুকে লিখলাম, আমি 4th বেঙ্গল থেকে যে কোনো জায়গায়, তৎকালীন পূর্ব পাকিস্তানে আর না হয় পাকিস্তানের যে কোনো জায়গায়
তবে চতুর্থ বেঙ্গলে না। চতুর্থ বেঙ্গল থেকে আমার পোস্টিং হয়ে গেল 8ম বেঙ্গল রেজিমেন্টে, যেটা আমি আগেই বলেছি। কয়েকদিন পরে দেখলাম যে জঞ্জুয়া সাহেবের ভয়ে আমি 8ম বেঙ্গল রেজিমেন্টে পোস্টিং গেলাম, এই জঞ্জুয়া সাহেবের বদলি হয়ে আসলো অন প্রমোশন। জঞ্জুয়া সাহেব তার বদলি হয়ে গেল 8ম বেঙ্গল রেজিমেন্টে। অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানে রাত্রে হয়। যার ভয়ে আমি চতুর্থ বেঙ্গল ছেড়ে গেলাম, সেই চতুর্থ বেঙ্গলের অধিনায়ক হলো আব্দুর রশিদ জঞ্জুয়া। তার সাথে আমার দেখা হলো, কথা হলো, উনাকে অভিনন্দন জানালাম। উনি বললেন যে চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট থেকে 100-150 ভালো সিপাহী, যারা স্পোর্টসম্যান, ভালো শুটার, বিভিন্ন কাজে যারা পারদর্শী, তুমি তাদেরকে চিনো, তাদেরকে বেছে নাও এবং 8ম বেঙ্গল রেজিমেন্টের জন্য নিয়ে যাও। আমি বেছে নিলাম, উনাকে প্রত্যেকদিন রিপোর্ট দিতে লাগলাম। উনি সর্বপ্রথম একটা গ্রুপ নিয়ে চট্টগ্রাম 16 শহরে চলে গেলেন। দ্বিতীয় গ্রুপটা নিয়ে আমি 16 শহরে আসলাম। এটা নিয়ম হলো কোয়ার্টার গার্ড রেস হয়, অর্থাৎ প্রবেশ মুখে যারা পাহারাদার থাকে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে, এটাই রেস করে প্রথমে। এই কোয়ার্টার গার্ড রেস হওয়ার সময় তিনি আমাকে সন্ধ্যার সময় বললেন, তুমি কি আমার বন্ধু নাকি তুমি আমার শত্রু? এরকম একটা প্রশ্ন তার কাছ থেকে আমি আশা করিনি। তখন আমি বললাম, আপনি যেই পদে যেভাবে চান আমি সেই কাজ করতে রাজি আছি। আপনি যদি বলেন বন্ধুত্ব, সেটাতেও রাজি আছি। আপনি যদি শত্রুতা আমি চান, সেটাও করতে রাজি আছি। কারণ আমার পিছনে যাওয়ার আর কোনো পথ ছিল না। তখন তিনি আমাকে বললেন, আমরা দুইজন এক জায়গা থেকে এসেছি, চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের থেকে। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও তাহলে ভালো হয়, না হলে তোমরা সব বাঙালিরা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আমার পক্ষে 8ম বেঙ্গল রেজিমেন্ট কমান্ড করা কষ্টকর হবে। তা আমি রাজি হলাম। তিনি আমার হাত ধরে রাখলেন এবং বললেন, তাহলে আমার কোয়ার্টার মাস্টারের দায়িত্ব নাও। নতুন ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টারকে 18 ঘন্টা থেকে 20 ঘন্টা কাজ করতে হয়। সুই সুতা থেকে নিয়ে বন্দুক পর্যন্ত, রেশন, সবকিছু তাকেই জোগাড় করতে হয়। অন্যরা শুধু ট্রেনিং করবে, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা কাজ করে ঘুমিয়ে যাবে, কিন্তু কোয়ার্টার মাস্টার 24 ঘন্টা তাকে দৌড়তে হবে প্রত্যেকটা জিনিসের জন্য। আমি কোয়ার্টার মাস্টার দায়িত্ব নিলাম। 2 মাস পরে বোধহয়, আমার ঠিক স্মরণ নেই, এরকম ইলেকশন হলো। ইলেকশনে আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 167টি আসন তারা পেল। বস্তুত এই নির্বাচন ছিল বাঙালি এবং অবাঙালিদের মধ্যে। এটা পাকিস্তানি এবং পূর্ব পাকিস্তানের মধ্যেই। এটা শেখ মুজিবের ইলেকশনও ছিল না, আওয়ামী লীগের ইলেকশনও ছিল না। বাঙালি এবং অবাঙালিদের মধ্যে ইলেকশন ছিল। লোকজন বাঙালিদেরকে ভোট দিয়েছে, যার জন্য তারা 167টি আসনে জয়লাভ করেছে। ইতিমধ্যেই যে কর্নেল এম আর চৌধুরী কুমিল্লাতে ছিলেন, তিনিও বদলি হয়ে চট্টগ্রামে ক্যান্টনমেন্টে আসলেন এবং তিনি ক্যান্টনমেন্টের চিফ ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এটা ছিল EBRC, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। অর্থাৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের যেখানে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং এ তিনি প্রধান প্রশিক্ষক হিসাবে আসলেন। নির্বাচনের কিছুদিন পরে তিনি আমাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ডেকে পাঠালেন। উনি তখনও বাসা পান নাই। অফিসার্স মেজর 2টা রুম নিয়ে ওনার ফ্যামিলি নিয়ে থাকতেন। বড় ছেলে ক্যাডেট কলেজের ছাত্র, আর এক ছেলে সাথে ছিল। আমি সন্ধ্যার পরে গেলাম, তার সাথে কোনো ভূমিকা হলো না। তিনি সরাসরি আমাকে জিজ্ঞাসা করলেন যে, বলি, তুমি কি মনে করো পাকিস্তানি জেনারেলরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা হস্তান্তর করবে? আমি বললাম যে না, পাকিস্তানের জেনারেলরা কখনো শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা হস্তান্তর করবে না, কারণ তারা মনে করে না শেখ মুজিব তাদের কাছে গ্রহণযোগ্য। উনি আমাকে বললেন, তাহলে কি করণীয়? আমি বললাম, দেখেন, আপনিও দীর্ঘদিন পাকিস্তানের সময় কাটিয়ে আসছেন। আমি আমার জীবনের 12টা বৎসর পাকিস্তানের সময় কাটিয়েছি। আমি করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওখানেই লেখাপড়া করেছি। আমাদের প্রতি যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য করা হয়েছিল, চাকরি ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন,
সকল ক্ষেত্রে আমাদের সাথে একটা বৈষম্য ছিল। মনে হয়েছিল আমরা যেন পাকিস্তানের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমাদের যে প্রাপ্য ছিল সে প্রাপ্যের 5% আমরা পাই নাই। কোন কোন বিষয়ে আমরা 3% থেকে 2% আমরা পেয়েছিলাম। তখন আমি বললাম যে এটাই উপযুক্ত সময় একটা বিদ্রোহ করা। তিনি আমার মুখ থেকে এই কথাটা শুনতে চেয়েছিলেন। তিনি তখন খুব সন্তুষ্ট হলেন এবং বললেন, তুমি 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করো, আর আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে যে সমস্ত পুরানো সৈনিক আছে, ট্রেনিং এর জন্য ইনস্ট্রাক্টর আছে, তাদেরকে নিয়ে আমি আস্তে আস্তে প্রস্তুত হচ্ছি। তবে এই মুহূর্তে কোনো অফিসারদেরকে বলা যাবে না, কোনো বাঙালি অফিসারদেরকে বলা যাবে না। এর কিছুদিন পর তৎকালীন মেজর জিয়া এবং আমার অফিসের মধ্যে গ্যাপ ছিল 3 ইঞ্চির একটা দেওয়াল। বিভিন্ন সময় রেশনের জন্য আমার অফিসে ঢুকতেন, চিনির জন্য ঢুকতেন, তেলের জন্য ঢুকতেন, বিভিন্ন সময় কথা হতো, কিন্তু তার সাথে আমার কোনো ঘনিষ্ঠতা ছিল না। একদিন উনি আমাকে বললেন, তুমি একটু সন্ধ্যায় আমার বাসায় আসো। আমাদের অফিসার মেস থেকে উনার বাসা ছিল মাত্র 200-300 গজ দূরে। আমি সন্ধ্যায় গেলাম। উনি আইএসআই তে চাকরি করেছেন, আমি ইন্টেলিজেন্সে চাকরি করেছি। উনি আমাকে আমার কাছ থেকে অনেকগুলি কথা জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন। আমার চৌধুরী সাহেব যেরকম কথা বলছেন অনুরূপ ভাবে তিনি বললেন, বাংলাদেশের অবস্থা কি, ক্ষমতা হস্তান্তর হবে কিনা, ক্ষমতা হস্তান্তর না হলে আমাদের কি করণীয়। তা বললেন যে আপনি সিনিয়র, আপনি সিদ্ধান্ত নেবেন, আমি শুনবো শুধু। আমি এই কথাগুলি আপনার সাথে আলোচনা করার জন্য, অংশগ্রহণের জন্য প্রস্তুত না। আমি উনাকে অ্যাভয়েড করলাম। আমি জানতে চাইলাম উনি কত দূর এই ব্যাপারে আন্তরিক নাকি গোয়েন্দাগিরি করছেন। কয়েকদিন পরে উনি আবার আমাকে বাসায় ডেকে পাঠালেন। আমি বাসায় গেলাম। উনি আমাকে জিজ্ঞাসা করলেন। আমি তখন উনাকে বললাম, এতগুলি ভূমিকা না করে আপনি সরাসরি বলেন আমাকে আপনি কি চান, কি করলে ভালো হয়। উনি বললেন যে আমাদের বিদ্রোহ করা উচিত, তবে এই বিদ্রোহ করতে হলে তোমার প্রয়োজন। কারণ এখানে তোমার সাথে যে ট্রুপসের, বেঙ্গল রেজিমেন্টের ট্রুপসের সাথে তুমি ছিলে ফুটবল টিমের ক্যাপ্টেন, এবং 4 বেঙ্গল থেকে তুমি 130 জন না 35 জন নিয়ে আসছো, যার কারণে এবং কোয়ার্টার মাস্টার হিসাবে তোমার গ্রহণযোগ্যতা অনেক বেশি, এবং ট্রুপসদের সাথে তোমার সরাসরি একটা যোগাযোগ রয়েছে। সুতরাং তোমাকে ছাড়া বিদ্রোহ করাটা সম্ভব না। উনার সাথে দীর্ঘ সময় আলোচনা হলো এবং আমরা একমত হলাম যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যথাসময়ে বিদ্রোহ করব। তখনও পর্যন্ত উনাকে কর্নেল আমার চৌধুরী সম্বন্ধে বলা হয় নাই, কারণ এটার উদ্দেশ্য ছিল অসময়ে 3 জনের কথা যদি বলি তাহলে আগরতলা ষড়যন্ত্রের মতো আমরা 3 জনেই ধরা পড়ব এবং 3 জনে জেলে আবদ্ধ হব। আমরা যে বিদ্রোহ করতে চেয়েছি এই বিদ্রোহটা আর হবে না। কিছুদিন উনার সাথে প্রতিদিন প্রায় আলোচনা হতো। 3 তলায় আমরা উভয়ে একজন আরেকজনকে ইশারা করে বাথরুমে যেতাম। আসলে বাথরুমের কোনো প্রয়োজন ছিল না, তিনি বাথরুমে দাঁড়ায় থাকতেন, আমার সাথে কথা বলতেন। আমি মনে হয় বাইরে অপেক্ষা করতেছি এরকম ভান করতাম, আর উনি বাইরে এসে আমি ভিতরে ঢুকতাম, উনি বাইরে দাঁড়ায় থাকতেন। কেউ আসলে দেখলে মনে হবে যেন উনি বাথরুমে ঢুকার অপেক্ষায় আছেন। এইভাবে আমরা প্রতিদিন কোথায় কি হচ্ছে না হচ্ছে কথাগুলি আদান প্রদান করতাম। আমি ইত্যবসরে ওখানে 20 বেলুচ রেজিমেন্ট ছিল ক্যান্টনমেন্টের ভিতরে। 20 বেলুচ রেজিমেন্টের কোয়ার্টার মাস্টার এবং অ্যাডজুটেন্ট ছিল আমার কোর্স পেট। তাদের সাথে কথা বলে ট্রেনিং এর অজুহাত দেখে ওখান থেকে রিকয়েললেস রাইফেল নিয়ে আসলাম, লাইট মেশিন গান নিয়ে আসলাম, মোটর নিয়ে আসলাম। অবশ্য পরবর্তীতে সেগুলি তারা আমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে যায়। প্রতিদিন সন্ধ্যায় বেলুচ রেজিমেন্ট থেকে 1 জন বা 2 জন অফিসার আমাদের অফিসার মেসে আসা শুরু করলো, অর্থাৎ আমাদের উপর নজরদারি শুরু করলো, আমরা কি করছি না করছি এগুলি দেখা শুরু করলো। আমরা কিন্তু আমাদের সুবিধা মতো সময়ে আমি আমার চৌধুরীর সাথে পৃথকভাবে কথা বলছি, জিয়াউর রহমান সাহেবের সাথে পৃথকভাবে কথা বলছি। সর্বপ্রথম 8ই মার্চ শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিলেন 7ই মার্চ, আমরা আশা করেছিলাম তিনি স্বাধীনতা ঘোষণা করবেন এবং আমরা বেঙ্গল রেজিমেন্টে যারা আছি আমরা যুদ্ধে অবতীর্ণ হয়ে বাংলাদেশকে স্বাধীন করে দেব।
তিনি সবকিছু বললেন, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন না। আমরা খুব মর্মাহত হলাম। তারপরেও মনে করলাম, যাই হোক, অন্তত তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, এটা একটা বিরাট কাজ। সুতরাং এখন আমরা যদি বিদ্রোহ করি তাহলে কোনো অসুবিধা হবে না। ইত্যবসর আমি বলতে ভুলে গেছি, কর্নেল এমআর চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী এবং ব্রিগেডিয়ার মজুমদারের মাধ্যমে, জেনারেল ওসমানী সাহেবের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে আমরা 3 বার বার্তা পাঠিয়েছি যে আমরা বেঙ্গল রেজিমেন্টে যারা আছে আমরা বিদ্রোহ করতে প্রস্তুত, এবং এখনো পাঞ্জাবিদের সংখ্যা বেশি না, তাদেরকে হারিয়ে বাংলাদেশ স্বাধীন করা আমাদের জন্য সম্ভব। শেখ মুজিবুর রহমান কোনো অবস্থাতে রাজি হন নাই। এক পর্যায়ে আমরা চট্টগ্রামের প্রবীণ রাজনীতিবিদ এমআর সিদ্দিকী সাহেবের শরণাপন্ন হলাম। 18 মার্চ এমআর সিদ্দিকী সাহেব ঢাকা আসলেন। ঢাকা এসে শেখ মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করলেন। মুজিবুর রহমান উত্তর দিলেন, এক ইয়াহিয়ানের পরিবর্তে অন্য ইয়াহিয়ানকে আমি বাংলাদেশে চাই না। পাকিস্তানিদের সাথে আমার আলোচনা হবে 20 তারিখের পরে। এই আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু নির্ধারিত হবে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে জাতীয় সংসদ ডেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন নতুন সেনা দল পাকিস্তান থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসছে। সুতরাং তারা যদি ক্ষমতা হস্তান্তর করার ইচ্ছা ছিল, তাহলে তারা নতুন ভাবে সেনা দল পূর্ব পাকিস্তানে কেন আনছে, এবং জাতীয় সংসদ ডেকে এটা কেন বাতিল করা হলো? এটার অর্থ হচ্ছে তারা শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দেবে না। আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করতে লাগলাম। শেখ মুজিব যদিও আমাদেরকে মানা করেছে, তার কথা আমরা বিশ্বাস করিনি। এখানে আমি একটা রেফারেন্স দিতে চাই। তাজউদ্দিন সাহেব, যিনি যুদ্ধকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন, তার কন্যা একটা বই লিখেছেন। ওই বইতেও তিনি লিখেছেন তার পিতা একটা টেপ রেকর্ডার নিয়ে 25 তারিখ সন্ধ্যায় শেখ মুজিবুর রহমানের বাসায় গিয়েছিল এবং শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেছিল, আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে এটা আমি রেকর্ড করে রাখি, যথাসময়ে এটা আউট করে দেওয়া হবে। শেখ মুজিবুর রহমান কিন্তু রাজি হয় নাই। 3 দিন যে আলোচনা করলো ইয়াহিয়া খানের সাথে, ভুট্টোর সাথে, তিনি শুধু ক্ষমতা হস্তান্তর করার জন্য এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এখানে আমি শর্টকাট করতে চাই। 27 তারিখে হরতাল ডেকেছিলেন তিনি, জি, এবং তিনি হরতাল ডেকেছিলেন আলোচনার পরে। অর্থাৎ তিনি কোন অবস্থাতেই বাংলাদেশ স্বাধীন করার জন্য বা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চায় নাই। তিনি হইতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 25 তারিখ সারাদিন ছিল আমাদের জন্য খুব কঠিন সময়। তখন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলিত হচ্ছে, বিভিন্ন জায়গায়, এবং রাজনৈতিক কর্মীরা, শ্রমিকেরা, রিক্সাওয়ালারা, ছাত্ররা, শিক্ষকেরা সবাই মিলে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিতে শুরু করলো। তখন আমি মনে করলাম আর দেরি না করে প্রেসিডেন্ট জিয়া, এমআর চৌধুরী সাহেব এবং আমরা 3 জনের মধ্যে প্রথম বৈঠক, আমি এটা বলতে ভুলে গেছি, প্রথম বৈঠক আমাদের হয় চট্টগ্রামের স্টেডিয়ামের পশ্চিম দিকের গেটে ঢুকলেই বাম দিকের রুমটাতে। কর্নেল এমআর চৌধুরী, আমি এবং তৎকালীন মেজর জিয়া সাহেব আমার স্কুটার, ভেসপা স্কুটারে বসে জিয়াউর রহমান সাহেবকে আমি নিয়েছিলাম অত্যন্ত গোপনে। এই প্রথম আমাদের 3 জনের মধ্যে কথা হলো। শেখ মুজিবের 7 মার্চের ভাষণ বাংলাদেশের কোথাও উচ্চারিত হয় নাই। আমরা কিন্তু চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে শেখ মুজিবের ভাষণ পুনঃপ্রচার করি। আমরা সর্বতভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ইপিআর এর সদস্যদেরকেও মেজর রফিকের মাধ্যমে, তৎকালীন ক্যাপ্টেন রফিক, তার মাধ্যমে আমরা অবহিত করি। তিনি একসময় আমাদের সাথে মিলে যান। অর্থাৎ আমরা 4 জনেই জানতাম, আমি, তৎকালীন মেজর জিয়া, লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী, মেজর রফিক। অন্য বাঙালি অফিসাররা কেউ জানতো না। শেষের দিকে আমরা দায়িত্ব নিলাম যার যার এলাকায় যে বাঙালি অফিসাররা আছে তাদের সাথে ইনডাইরেক্টলি যেন কিছু কথা হয়।
যে পাকিস্তানিরা যদি আমাদেরকে আক্রমণ করে সে অবস্থায় আমাদের কি করণীয়। তখন সবাই একটাই মনোভাব ছিল যে আমাদেরকে যদি আক্রমণ করে আমরাও তাদেরকে আক্রমণ করব। 25 তারিখ মার্চ সকালে আমি সকালে উঠে প্যারেড গ্রাউন্ডে গেলাম। সকালে আমাদের ফিজিক্যাল ট্রেনিং হয়, ট্রেনিং এর জন্য 8 ঘন্টা ফিজিক্যাল ট্রেনিং এর জন্য গেলাম। যে দেখি কেউ নেই মাঠে। কোয়ার্টার ঘাটে ফিরে আসলাম, জিজ্ঞাসা করলাম যে আমাদের 8ম বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা, সেনাদলরা কোথায়। তখন আমাকে বললো, স্যার রেলওয়ে ক্রসিং এর উপরে একটা ট্রেন কেবা কারা রাত্রে রেখে গেছে, ওইটাতে ব্রেক লাগানো আছে। ওই ট্রেনটা যদি সরানো না হয় তাহলে ক্যান্টনমেন্ট থেকে গাড়ি ঘোড়া শহরের দিকে আর আসতে পারবে না। সুতরাং পাকিস্তানিদের অক্লান্ত চেষ্টা ছিল এই ট্রেনটা সরানো। আমি তখন আস্তে আস্তে হেঁটে ট্রেনের কাছে গেলাম, দেখলাম যে সব অফিসাররা চেষ্টা করতেছে, ট্রুপসেরা ধাক্কাচ্ছে। তখন একটা ট্রুপসের মধ্যে একজনে, যারা আমার বিশ্বস্ত লোক ছিল, তাদের মধ্যে একজনেই বলল যে স্যার ট্রেনটা সরানো সম্ভব, আমরা কিন্তু এটা সরানোর চেষ্টা করতেছি না, শুধু দেখানোর জন্য ধাক্কা লাগাচ্ছি, এই ট্রেনটা আমরা এখানে রেখে দেব। দুপুর পর্যন্ত এই ট্রেন আর সরানো হলো না। তখন লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া, যিনি কমান্ডিং অফিসার ছিলেন, তিনি বেলুচ রেজিমেন্ট থেকে, ওখানে ট্যাঙ্কের তিনটা ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কের একটা প্লাটুন একটা ছিল গ্রুপ, ওদের থেকে ফিটারদেরকে নিয়ে আসলো, মেকানিক নিয়ে এসে ট্রেনটা সরানো হলো। ট্রেনটা সরে রাস্তা পরিষ্কার করা হলো। তখন জঞ্জুয়া সাহেব সবাইকে নিয়ে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ফিরে আসলেন। তখন তিনি দায়িত্ব বন্টন করতে লাগলেন। বললেন, মেজর জিয়া, তোমাকে দায়িত্ব দেওয়া হলো লেফটেন্যান্ট শমশের মুবিন এবং লেফটেন্যান্ট হুমায়ুনকে নিয়ে 16 শহর থেকে নিয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পর্যন্ত যত ব্যারিকেড আছে এই ব্যারিকেড গুলি পরিষ্কার করে সড়ক যেন গাড়ি চলাচলের উপযুক্ত করা হয়। জঞ্জুয়া সাহেব স্বয়ং তৎকালীন মেজর মীর শওকত আলীকে নিয়ে সওয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করার জন্য চট্টগ্রাম বন্দরে যান। অন্যান্য অফিসারদেরকে অনুরূপ ভাবে বিভিন্ন জায়গায় ডিউটি ছোট ছোট গ্রুপ করে পাঠানো হচ্ছে। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো, হঠাৎ করে জঞ্জুয়া সাহেব সবাইকে চারিদিকে পাঠানোর কারণটা কি? নিশ্চয় আজকে রাত্রে কোনো ঘটনা ঘটবে, যার কারণে তিনি ছোট ছোট গ্রুপ করে আমাদেরকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে, এটা আমার চিন্তা আসলো। আমি রুমে ফিরে এসে আমার পিস্তলটা নিলাম। আমার কাছে সরকারি ফান্ডের 5,000 না 6,000 টাকা ছিল, টাকাগুলি নিলাম। নিয়ে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার এসে কোয়ার্টার মাস্টার হিসেবে আমি ডিউটি অফিসারের দায়িত্ব নিলাম। যেহেতু আমার আন্ডারে ডাইরেক্টলি কোনো ট্রুপস নাই, হেডকোয়ার্টার ট্রুপস ইনডাইরেক্টলি আমার অধীনে ছিল। আমি সবাই সাথে যোগাযোগ মেনটেন করলাম। মগরিবের পরে হঠাৎ করে দেখলাম, দুপুরবেলা হঠাৎ করে দেখলাম সেকেন্ড লেফটেন্যান্ট আজম, ও এসে বলল, স্যার আমাকে জঞ্জুয়া সাহেব টেলিফোন করেছেন চট্টগ্রাম পোর্ট থেকে, আমি অ্যাসিস্ট্যান্ট কোয়ার্টার মাস্টারের দায়িত্ব গ্রহণ করলাম। অ্যাসিস্ট্যান্ট কোয়ার্টার মাস্টারের কোনো পদ পাকিস্তান সামরিক বাহিনীতে ছিল না। তখন আমার সন্দেহটা আরো ঘনীভূত হলো যে নিশ্চয়ই আজকে রাত্রে এই ঘটনাটা ঘটবে। যখন ওই টেলিফোন আসে, লেফটেন্যান্ট আজম দৌড়েই টেলিফোন রিসিভার উঠে এনে আমি তাকে সুযোগ দিলাম টেলিফোন উঠানোর জন্য। আমি চিন্তা করলাম তাকে বাধা দিলে তার সন্দেহ আমার উপর হবে, তাকে আমি ফ্রি ছেড়ে দিলাম। সন্ধ্যার পরে তাকে আমি বললাম, ট্রুপসরা যারা বাইরে আছে তারা ঠিক মতো খাওয়াটা পেয়েছে কিনা, কোয়ার্টার মাস্টার হিসেবে আমার দায়িত্ব আছে, আমি একটু দেখে আসি। আমি তখন তৎকালীন মেজর জিয়া যেখানে ডিউটি করছিলেন ওই জায়গার দিকে অগ্রসর হলাম। বের হয়ে ব্যারিকেডের সম্মুখীন হলাম। চট্টগ্রামের লোক সবার সাথে চট্টগ্রামের ভাষায় কথা বললাম এবং ওদের বললাম ব্যারিকেড উঠিয়ে দাও, এবং আমি ফিরে না আসা পর্যন্ত, তৎকালীন মেজর জিয়া না আসা পর্যন্ত ব্যারিকেড যেন পুনঃস্থাপন করা না হয়। উনি আসার পরে ব্যারিকেড আবার লাগানো হবে। আমি গিয়ে তৎকালীন মেজর জিয়াকে পাইলাম বায়েজিদ বোস্তামি কোকা-কোলা ফ্যাক্টরির সম্মুখে। তখন আমি কোকা-কোলা ফ্যাক্টরি, ক্যারোমান ফ্যাক্টরি বলতো,
কোকা-কোলা ফ্যাক্টরির ভিতর উনাকে অফিসে নিয়ে যায়। উনাকে নিয়ে গিয়ে আমার সন্দেহের কথা বললাম যে ঘটনা যদি ঘটে আজকে রাত্রে ঘটবে, কারণ অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার হিসাবে আমার সাথে বা আমাকে পাহারা দেওয়ার জন্য লেফটেন্যান্ট আজমকে পাঠাইছে, আপনার সাথে একজন পাঞ্জাবি অফিসার দিয়েছে, এবং জঞ্জুয়ার সাথে নিয়ে গেছে মীর শওকত আলীকে, সবাইকে পৃথক পৃথক জায়গায় নিয়ে গেছে। দুইজন লোক শুধু মেসে ঘুমাচ্ছে, একজন হলো তৎকালীন ক্যাপ্টেন খালিকুজ্জামান আর পাঞ্জাবি ক্যাপ্টেন আহমদ আলী। আমি ফিরে আসলাম, জিয়া সাহেবকে বললাম যে আপনি তাড়াতাড়ি খাওয়ার অজুহাতে আপনি ঘরে ফিরে আসেন, দুজনে একসাথে বসে আমাদের পরিকল্পনা করতে হবে। উনি আমার কথা অনুযায়ী কিছুক্ষণ পরে আমার পিছু পিছু উনি চলে আসলেন। উনি ঘরে গেলেন, ঘরে গিয়ে বেগম জিয়ার কাছ থেকে শুনলেন জঞ্জুয়া সাহেব টেলিফোন করেছেন চট্টগ্রাম বন্দর থেকে জঞ্জুয়ার স্ত্রীকে, জঞ্জুয়ার স্ত্রী টেলিফোন করেছে বেগম খালেদা জিয়াকে, বেগম খালেদা জিয়া বলছেন জিয়াউর রহমানকে, অর্থাৎ স্ত্রীদের মাধ্যমে সেনাবাহিনী নিয়ন্ত্রণ হচ্ছে। জিয়াউর রহমান এই কথা শোনার পরে উনি তাড়াতাড়ি ব্যাটালিয়নে চলে আসলেন। আমি মূল সিটে বসা ছিলাম, এভাবে যখন বসে আছি আপনি সামনে আছেন, ঠিক এইভাবে আপনার পিছনে দরজা দিয়ে দেখলাম মেজর জিয়া ঢুকছেন। তখন মেজর জিয়া ঢুকার পরে সামনেই বসে পড়লেন। উনি বললেন যে তুমি কি শুনেছো কি অর্ডার আসছে? আমাদের না, বলছে জঞ্জুয়ার স্ত্রী আমার স্ত্রীকে বলেছে আমি যেন চট্টগ্রাম বন্দরে যাই সওয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য। আমরা ঠিক কথাবার্তা বলছিলাম এবং উনাকে আমি ব্রিফ করছিলাম যে আজকে রাত্রে ঘটনা ঘটবে, যে সমস্যাগুলি আমি দেখেছি মাঠে, এটা লক্ষণ হচ্ছে আজকে রাত্রেই ঘটনা ঘটবে এবং আমাদেরকে বিদ্রোহ করতে হবে। তখনও পর্যন্ত কিন্তু আমরা বিদ্রোহের সিদ্ধান্ত নিই নাই। হঠাৎ দেখি পিছন থেকে জিয়া সাহেবের পিছন থেকে তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া এবং মীর শওকত আলী ঢুকলেন। ঢুকে উনি শাউট করে বললেন, অলি কি ষড়যন্ত্র করতেছো তুমি? আমি স্যার ষড়যন্ত্র না, আমি শুনলাম আপনি জিয়া সাহেবকে চেয়েছেন চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য, আমি উনাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য অনুরোধ করছি, এবং উনি আমাকে বললেন যে গাড়ির ব্যবস্থা করো। গাড়ি টাড়ি এখন ড্রাইভার পাওয়া যাচ্ছে না, আমি ড্রাইভার তালাশ করতেছি, কারণ বিভিন্ন জায়গায় অনেকে ডিউটিতে চলে গেছে, ড্রাইভারও ঠিক জায়গায় নাই, গাড়িও ঠিক জায়গায় নাই, এটা আমাকে ঠিক করতে হবে। উনি বললেন যে গাড়িরও কোনো প্রয়োজন নাই, গার্ডেরও কোনো প্রয়োজন নাই, আমি নেভির থেকে একটা ট্রাক নিয়ে আসছি। জিয়াউর রহমান ওই ট্রাকে করে গার্ড নিয়ে, আমি নেভির গার্ড নিয়ে আসছি 11 জন, এদেরকে নিয়ে জিয়াউর রহমান এখনই রওনা হতে হবে। তখন কিন্তু যখন ওনারা আসলেন হেডকোয়ার্টারে আমার সাথে কথাগুলি বলতেছিল, এর আগে আমি হুমায়ুনকে লেফটেন্যান্ট আজমকে বলছিলাম দুইজন একসাথে জায়গা থেকে লাভ নাই, তুমি রাত্রে 3টা পর্যন্ত ঘুমাও, 3টায় তোমাকে উঠাই দেবো, 3টা থেকে সকাল পর্যন্ত তুমি ডিউটি করবে, দুইজন একসাথে না। আমরা যখন সবাই নামতেছিলাম তখন লেফটেন্যান্ট আজম ঘুমানো অবস্থায় ছিল সামনের একটা রুমে, কারণ আমার চিন্তা ছিল যাই কিছু হয় 3টার আগেই ঘটবে, সুতরাং আজম যেন টের না পায়। আজম ঘুমাচ্ছিল। এই সময় আমি সবাইকে বিদায় দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছিলাম, হঠাৎ একটা টেলিফোন আসলো, আমি দৌড়ে গিয়ে টেলিফোন অ্যাটেন্ড করলাম। টেলিফোনের অপর প্রান্তে ছিল জনাব কাদের, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। উনার সাথে চট্টগ্রাম ক্লাবে একদিন কথা হয়েছিল। উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন একদিন যে মামা, বাংলাদেশে যদি কোনো সময় সমস্যা হয় পাকিস্তানের সাথে, তাহলে তোমরা কি করবে? আমরা বললাম যে আমরা বাঙালিদের সাথে কোনোদিন বেইমানি করব না, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যা কিছু করার তাই করব। ওই কাদেরে টেলিফোন করলেন, মামা ঢাকায় বিদ্রোহ শুরু হয়ে গেছে, পাকিস্তানের রাস্তায় নেমে আসছে এবং ইতিমধ্যে অনেক বাঙালিকে হতাহত করেছে, ট্যাঙ্ক নেমে আসছে, আর্টিলারি ফায়ার হচ্ছে, ঢাকার অবস্থা খুবই খারাপ, একজন লোক এখন আসছে, গাড়িতে করে উনার কাছ থেকে সংবাদটা পেলাম। তখন আমি উনাকে বললাম, আপনি আওয়ামী লীগের সব নেতাদের ঘরে ঘরে যান, সবাইকে বলেন আমরা বিদ্রোহ করতে প্রস্তুত আছি, জিয়াউর রহমান শুধু রাজি হলেই আমরা অফিসিয়ালি বিদ্রোহটা করব। আমি এই কথাগুলি শেষ করতে পারি নাই, ততক্ষণে তৎকালীন মেজর জিয়া, আমাদের অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া, মীর শওকত আলী তিনজনে গিয়ে ট্রাকের সামনে দাঁড়িয়ে রইলেন। জিয়াউর রহমানকে উঠিয়ে দেওয়ার জন্য ওনারা দাঁড়ালেন। আমি হাতে ইশারা করে জিয়াউর রহমানকে দেখালাম যে আপনি গেলে আপনাকে বন্দি করা হবে। উনি আমাকে ইশারা করে বললেন কিছু লিখে দাও। আমি উনাকে ইশারা করে বললাম লিখে দেওয়ার সময় নাই, আপনি আস্তে আস্তে যান, সংবাদ পেয়ে যাবেন। জঞ্জুয়া সাহেব জিয়াউর রহমানকে বসে রওনা করে দিলেন, আর জঞ্জুয়া মেজর শওকতকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হলেন। দুটোটা একই রাস্তায়, প্রথমে অফিসার্স মেস, তারপরে জঞ্জুয়ার বাসা। আমি করলাম কি, আর সময় দেরি না করে একটা গ্রুপকে ক্যাপ্টেন খালিকুজ্জামানের নেতৃত্বে বললাম আপনাদের যাওয়ার কথা এম্বার্কেশন হেডকোয়ার্টার, একই রাস্তা, সুতরাং কোনো রিস্ক নাই। আপনি তাড়াতাড়ি গিয়ে জিয়াউর রহমানকে বলেন ঢাকায় বিদ্রোহ শুরু হয়ে গেছে, পাকিস্তানিরা বাঙালিদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, ট্যাঙ্ক রাস্তায় নেমেছে, আর্টিলারি রাস্তায় নেমেছে, এবং আওয়ামী লীগের কোন নেতার কোনো খোঁজ খবর নাই। জিয়াউর রহমানকে গিয়ে দেওয়ানহাট ওভার ব্রিজের কাছে পেলেন, ওখানে একটা বড় ব্যারিকেড ছিল। ওই ব্যারিকেড ক্রস করা জিয়াউর রহমানের জন্য সম্ভব ছিল না। ওখানে গিয়ে পাইলেন, এখন জিয়াউর রহমান সিদ্ধান্ত নিলেন ফিরে আসবেন। তখন তিনি তার সাথে যে ট্রুপস গুলি ছিল নেভির, তাদেরকে বলল যে আমার জন্য সংবাদ এসছে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে, অধিনায়ক সাহেব বলছেন ফিরে যাওয়ার জন্য, সুতরাং আমাদেরকে ফিরে যেতে হবে। কারণ ওখানে নেভির যারা ছিল তারা সবাই পাঞ্জাবি, একজন বাঙালি ছিল, ওটা পরে আমি বলছি। জিয়াউর রহমান তখন দেওয়ানহাট ওভার ব্রিজের এলাকা থেকে ফিরে আসলেন। আমি উনাকে সামনে রিসিভ করলাম। উনি আসার আগেই লেফটেন্যান্ট আজমকে আমি অ্যারেস্ট করলাম। লেফটেন্যান্ট হুমায়ুন রেলওয়ে ক্রসিং এর কাছে ছিল 16 শহরে, তাকে অ্যারেস্ট করলাম। ক্যাপ্টেন আজম অফিসার মেজর ছিল, তাকে অ্যারেস্ট করলাম। অর্থাৎ 3 জন পাঞ্জাবি অফিসারকে আমি তখন অ্যারেস্ট করলাম। কিছুক্ষণ পরে আমাদের মেস হাবিলদার ছিল আব্দুল আজিজ। আব্দুল আজিজ এসে বলল, স্যার 2 জন পাঞ্জাবি অফিসার এখন ইপিআর মেসে ঢুকেছে। তখন ইপিআর ছিল, ইপিআর মেসটা ছিল আমাদের অফিসার মেসের ঠিক সম্মুখে, মধ্যখানে শুধু 15 ফিটের একটা রাস্তা, মাটি সহ হয়তো 20 ফিট হবে, 25 ফিট হবে। অপরদিকে ছিল তৎকালীন ইপিআর এর অফিসার্স মেস। ওখানে এসে ঢুকলো মেজর হামিদ, উনি ছিলেন জিয়াউর রহমানের কোর্সমেট, আর ক্যাপ্টেন নজর। আমি তখন 12 জন সেনাবাহিনীর সদস্য দিয়ে 8ম বেঙ্গল রেজিমেন্টের ওরা 2 জনকেও অ্যারেস্ট করলাম। অর্থাৎ তখন পর্যন্ত 5 জন অ্যারেস্ট হয়ে গেল। জিয়াউর রহমান সাহেব যখন আসলেন, উনি আমাকে জিজ্ঞাসা করলেন এখন কি করতে হবে। আমি বললাম যে আমি 5 জনকে অ্যারেস্ট করে রেখেছি, এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা বিদ্রোহ করতে হবে। উনি বললেন যে ঠিক আছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তুমি লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আমি ওনাকে বললাম যে না, আমি যদি এখন ব্যাটালিয়ন থেকে চলে যাই তাহলে এখানে অনেক কনফিউশন হবে, বিশৃঙ্খলা হবে। কারণ সমস্ত ব্যাটালিয়নে যারাই আছে অবশিষ্ট, এরা আমার নেতৃত্বে আছে, আমার কমান্ডে আছে, এবং অফিসার 5 জনকে আমি অ্যারেস্ট করেছি, তারাও হয়তো পলায় যাবে। সুতরাং আমাকে এখানে থাকতে হবে। আপনি তাড়াতাড়ি গিয়ে লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসেন। আসার পথে অফিসার মেসের থেকে তৎকালীন মেজর শওকতকেও নিয়ে আসেন। তিনি আসার পথে মেজর শওকতকেও নিয়ে আসলেন, জঞ্জুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন। তাহলে মোট পাঞ্জাবি অফিসারের সংখ্যা হলো 6 জন। 6 জন পাঞ্জাবি অফিসার লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া সহ আমাদের ট্রুপসদের হাতে নিহত হয়। এই ব্যাপারে আমি দীর্ঘ কোনো ব্যাখ্যা দিতে চাই না। আমাদের ট্রুপসদের হাতে তারা রাইফেলের গুলিতে নিহত হয়। তারপরে আমি পুরো ব্যাটালিয়নে যারা অবশিষ্ট ছিল তাদেরকে মধ্যখানে একত্রিত হওয়ার জন্য বলি, এবং যারা বাইরে আছে তাদেরকে সংবাদ পাঠাই তারা যেন ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে দ্রুত ফিরে আসে। মেজর শওকতকে দায়িত্ব দেওয়া হলো, তিনি একটা জিপ নিয়ে শহরে যাবেন। শহরে গিয়ে আওয়ামী লীগের নেতাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে বলবেন যে 8ম বেঙ্গল রেজিমেন্ট মেজর জিয়ার নেতৃত্বে বিদ্রোহ করেছে, আপনারা ঘর থেকে বের হন, পাকিস্তানের বিরুদ্ধে
যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমি ব্যাটালিয়নের অবশিষ্ট সেনা সদস্যদেরকে, মধ্যখানে খোলা জায়গা আছে, এখনো যদি আপনি সিডিএ মার্কেটে যান খোলা জায়গা নিশ্চয় পাবেন, ওই খোলা জায়গায় একত্র করলাম এবং সামরিক কায়দায় সেলিউট দিয়ে অষ্টম বেঙ্গলের অবশিষ্ট সদস্যদেরকে জিয়াউর রহমানের হস্তান্তর করলাম। জিয়াউর রহমান তখন আমার হাত ধরে উপরের দিকে, আমাদের দুজনের হাত, তখন উনি বললেন, আমরা এই মুহূর্ত থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম এবং সর্বাত্মক যুদ্ধে না জিতা পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আপাতত এই বক্তব্যটা ওখানে ছিল। তখন আমরা চিন্তা করলাম এখন কি করণীয়। আমি বললাম এখানে যদি আমরা এই জায়গায় থাকি তাহলে সকালে F-86 প্লেন এসে আমাদেরকে বোম মারে উড়িয়ে দেবে, সুতরাং আমাদেরকে এই জায়গা ছেড়ে শহরের বাইরে কোনো একটা জায়গায় একত্রিত হতে হবে। একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনারা যখন জিয়াউর রহমান যখন বললেন যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম এবং দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব, এর আগে কি আপনাদের কাছে আওয়ামী লীগের কোনো মেসেজ বা শেখ মুজিবের কোনো অর্ডার কোনো কিছু ছিল? আওয়ামী লীগের সাথে আমাদের কোনো কথাই হয় নাই, শুধু কাদের সাহেবের সাথে কথা হয়েছিল, যিনি বলেছিলেন ঢাকাতে গোলমাল শুরু হয়েছে। তখন তাকে আমি বলেছিলাম আমরা বিদ্রোহ করতেছি, আপনি সবাইকে খবর দেন। আওয়ামী লীগের সবাই জীবনের ভয়ে গর্তের মধ্যে পলায়ে গিয়েছিল। আপনি এখন একজন সিভিলিয়ান, আপনি আমাকে বলেন, বন্দুক নিয়ে যখন যুদ্ধ শুরু হয় আপনি কি করবেন? আপনি প্রথমে পলায়ে যাবেন। আমি সৈনিক হিসাবে আমি চেষ্টা করব গুলিটা কোত্থেকে আসতে, কিভাবে মোকাবেলা করবো সেটাই চিন্তা করব। সুতরাং কোন সিভিলিয়ানের পক্ষে পাকিস্তান সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করা এটা সম্ভব ছিল না, তারা পলায়ে গিয়েছিল। তারা অবশ্য পরে আমাদের সাথে একত্রিত হয়েছে, 2 দিন পরে, কেউ 3 দিন পরে আমাদের সাথে একত্রিত হয়েছে, বিভিন্ন ভাবে আমাদেরকে রেশন দিয়ে সাহায্য করেছে। তখন পর্যন্ত তারা যুদ্ধে কোনো অংশগ্রহণ করে নাই। আওয়ামী লীগের শতকরা একজন লোকও যুদ্ধে অংশগ্রহণ করে নাই। ছাত্রলীগের অনেক ছেলে পরে পর্যায়ে আমাদের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত হয়, ট্রেনিং পেয়ে আমাদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করে। অনেকে আবার সরাসরি ইন্ডিয়ান নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করে, তারা আমাদের সাথে ছিল না, তারা ছিল সরাসরি ইন্ডিয়ান নেতৃত্বে, যারা রর অধীনে কাজ করেছিল। আমি ওইদিকে যাচ্ছি না, আমার কথাগুলি আমি সংক্ষিপ্ত করি। আমরা রাত্রে সারা রাত হেঁটে করলডেঙ্গা পাহাড়ে গেলাম, বোয়ালখালী নামক স্থানে। ওখানে গিয়ে সকাল হয়ে গেল, জিয়াউর রহমান সাহেব সবাইকে শপথ বাক্য পাঠ করালেন, আমি সংক্ষেপ করছি, এবং আমরা পরিকল্পনা করলাম কিভাবে আমরা রিঅর্গানাইজ করে, পুনর্গঠিত করে কিভাবে শহরে প্রবেশ করব। তখন পরিকল্পনা হলো তৎকালীন মেজর শওকত একটা কোম্পানি নিয়ে চট্টগ্রাম বন্দরে যাবেন। ইতিমধ্যে তৎকালীন ইপিআর এর মেজর হারুন এবং তার একটা কোম্পানি আমাদের সাথে একত্রিত হয়েছিল কাপ্তাই থেকে এসে, তাকে আমরা সাথে নিলাম। তাকে দায়িত্ব দেওয়া হলো চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায়, এটা হলো সবচেয়ে উঁচু পাহাড়, ওখানে তিনি অবস্থান গ্রহণ করবেন এবং পাকিস্তানিদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করবেন। লেফটেন্যান্ট শমশের মুবিনকে দায়িত্ব দেওয়া হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকাতে একটা গ্রুপ নিয়ে, তিনি যারা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসবেন শহর রাস্তা দিয়ে, তাদের সাথে যুদ্ধ লিপ্ত হবেন। ক্যাপ্টেন সাদেক, তাকে দায়িত্ব দেওয়া হলো একটা গ্রুপ নিয়ে সীতাকুণ্ডে তিনি যাবেন এবং সীতাকুণ্ডে থেকে তিনি 2 দিকে দেখবেন, চট্টগ্রাম শহর থেকে যারা বাইরে যেতে চায় তাদের সাথে যুদ্ধ লিপ্ত হবেন, কুমিল্লা থেকে যদি কেউ আসতে চায় তাদের সাথে যুদ্ধ লিপ্ত হলেন। দুঃখের বিষয় হলো 2 দিন বা 3 দিন পরে সাদেকুর রহমান অ্যাক্সিডেন্ট করে তিনি আগরতলা চলে যান এবং ওই ট্রুপসটা একজন নায়েব সুবেদারের নেতৃত্বে থাকে। পরবর্তী পর্যায়ে ক্যাপ্টেন মতিন 4 বেঙ্গল থেকে আসে জিয়াউর রহমানের অনুরোধে, এটা আমি পরে বলা উচিত ছিল, আগেই বলে রাখছি। ক্যাপ্টেন খালিকুজ্জামানকে দায়িত্ব দেওয়া হলো চকবাজার এলাকাতে, চট্টগ্রাম চকবাজার এলাকাতে। তাদেরকে আমরা সন্ধ্যার সময়, অর্থাৎ পরের দিন সন্ধ্যার সময় 26 তারিখ
দিবাগত রাত্রে তাদেরকে হুকুম দেওয়া হলো যার যার জায়গায় তারা যেন চলে যায়। আমি আর জিয়াউর রহমান সাহেব ওখানে থেকে গেলাম, আমাদের সাথে দুজন বডিগার্ড থাকলো। রাত্রেবেলা আমরা একটা প্রাইমারি স্কুলে বেঞ্চের উপর শুলাম, কারণ আমি যদি আমার বাড়ি ওখানে, রাস্তাঘাট কিন্তু আমার পরিচিত ছিল না, কারণ মেট্রিকের পরে আমি করাচি চলে গেছিলাম, ওখানে লেখাপড়া করেছি। এই সমস্ত জায়গার সাথে তখন আমার আসা যাওয়া ছিল না, পরিচিত ছিলাম না। সারাদিন হাঁটলাম, হেঁটে যাওয়ার কথা কালুঘাট ব্রিজে, কিন্তু ভুলবশত চলে গেলাম পটিয়াতেই। পটিয়াতে এসে পুলিশ স্টেশনে ঢুকলাম। জিয়াউর রহমান সাহেব যেখানে ওসি চেয়ার সেখানে বসলেন, সম্মুখে আমি বসলাম। কিছুক্ষণ পরে দেখলাম ইপিআর এর কিছু সদস্য কক্সবাজার থেকে আসলো। তাদেরকে আমরা বললাম, আপনারা চট্টগ্রাম শহরে প্রবেশ করে চকবাজার এলাকাতে যারা আছে তাদের সাথে যোগ দেন, অথবা মেডিকেল কলেজ এলাকাতে যারা আছে তাদের সাথে যোগ দেন, তাদের সংখ্যা বৃদ্ধি করেন। যারা পটিয়াতে পুলিশ ছিল তাদেরকেও বলা হলো, আপনারা অস্ত্র নিয়ে শহরের দিকে চলে যান। ইতিমধ্যেই এক ভদ্রলোক 6 ফিট 2 ইঞ্চির উপরে লম্বা জনাব মাহমুদ, তিনি এসে উপস্থিত হলেন। তিনি এসে জিজ্ঞাসা করলেন ক্যাপ্টেন অলি আহমদকে। তখন আমার কাঁধেও র্যাঙ্ক এন্ড ব্যাজেস ছিল না, আমরা রাত্রেবেলা এগুলি ফেলাই দিয়েছিলাম। খাকি কাপড় ছিল, শার্ট। জিয়াউর রহমান সাহেবের গায়েও খাকি শার্ট ছিল, কাঁধে কোনো র্যাঙ্ক ছিল না। মাহমুদকে জিজ্ঞাসা করলাম, ক্যাপ্টেন অলিকে কেন তালাশ করছো? বলছে, শুনলাম উনার বাড়ি এখানে পটিয়াতেই, সুতরাং উনাকে স্বাধীনতা ঘোষণা করতে হবে। তো আমি উনাকে জিজ্ঞাসা করলাম, স্বাধীনতা কেন ঘোষণা করতে হবে? তখন ও বললো যে, স্বাধীনতা যদি আপনারা ঘোষণা না করেন তাহলে বাংলাদেশের লোক জানবে কি করে আপনারা যে বিদ্রোহ করলেন, এবং যে বিভিন্ন জায়গায় যে বেঙ্গল রেজিমেন্ট আছে, ইপিআর এর সদস্যরা আছে, তারা কিভাবে জানবে? সুতরাং সবাইকে জানান দেওয়ার জন্য, পৃথিবীকে জানান দেওয়ার জন্য স্বাধীনতা ঘোষণা করার প্রয়োজনীয়তা রয়েছে। তখন আমরা বললাম যে নিশ্চয়ই শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করবেন। তখন তিনি বললেন যে কারো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, আওয়ামী লীগের লোকেরা পলায়ে বেড়াচ্ছে, তাদেরকে কোথাও পাওয়া যাচ্ছে না। তখন আমি বললাম যে সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন মেজর জিয়া, উনি হচ্ছেন আমার কমান্ডার, উনি স্বাধীনতা ঘোষণা করবেন। আমি যে কথাগুলি বললাম, আমি যে সর্বপ্রথম বিদ্রোহ করেছি, আমি যে সর্বপ্রথম জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করার জন্য বলছি, এই দলিলগুলি আমার কাছে আছে, অরিজিনাল দলিল, এটা কোনো মুখের কথা নয়। যে দলিলগুলি নিয়ে আমি অক্সফোর্ড, ব্রুকস, লন্ডন থেকে পিএইচডি করেছি, শুধু স্বাধীনতা যুদ্ধের উপর নয়, স্বাধীনতা যুদ্ধের প্রাককালে কি কি ঘটনা ঘটেছিল 1947 সাল থেকে সবকিছু বর্ণনা করতে হয়েছে। মুক্তিযুদ্ধে শুধু একটা চ্যাপ্টার ছিল, সেটার জন্য আমার প্রয়োজন ছিল জিয়াউর রহমান কি করেছে, মেজর শওকত কি করেছে। সুতরাং ওই ডকুমেন্ট গুলি এখন আমার হাতে আছে, অরিজিনাল ডকুমেন্ট। ওখানে লেখা আছে, মেজর শওকতে লিখেছে, he informed, in fact he was the first officer to inform Zia Rahman to declare independence of Bangladesh. আর জিয়া রহমানের হাতে লেখা আছে, he played the main role which enabled East Bengal Regiment to revolt on the crucial night of 25-26 March. এটা অরিজিনাল অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট গুলি আমার কাছে আছে, দুটাই আছে, যেটা আমার পিএইচডি থিসিসের একটা অংশে এটা লিপিবদ্ধ করা আছে। সুতরাং কোন অবস্থাতেই শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের কেউ স্বাধীনতা ঘোষণা করে নাই, এবং করা সম্ভব ছিল না। কারণ পাকিস্তান সামরিক বাহিনী তারা অত্যন্ত একটা দক্ষ বাহিনী ছিল। তারা দুপুরে 1টার মধ্যেই ঢাকাতে যে সমস্ত বাঙালি অফিসাররা ছিল তাদেরকে গৃহবন্দী করে রেখেছিল। ইপিআর হেডকোয়ার্টার তারা দখলে নিয়েছিল, রাজারবাগ তারা দখলে নিয়েছিল, রেডিও স্টেশন তারা দখলে নিয়েছিল, টেলিফোন স্টেশন তারা দখলে নিয়েছিল, সমগ্র গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তারা নিয়ন্ত্রণে নিয়েছিল। সুতরাং তখন কারো পক্ষে কোনো কিছু করা সম্ভব ছিল না। অনেকে গল্প গুজব করে বলে যে ইপিআর এর মাধ্যমে, ওয়েলনেস এর মাধ্যমে এটা বলা হয়েছিল, এটা হলো মিথ্যাবাদী, বেঈমান, মুনাফিক। এটা কখনো সম্ভব ছিল না, কারণ পাকিস্তানিরা টোটাল নিয়ন্ত্রণ নিয়েছিল ইপিআর হেডকোয়ার্টারের। এখানে কারো পক্ষে সম্ভব ছিল না। সমগ্র ক্যান্টনমেন্টে যে সমস্ত বাঙালি অফিসাররা ছিল তারাও পাকিস্তানিদের নিয়ন্ত্রণে ছিল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমি ক্যাপ্টেন ওলিয়া হিসাবে বিদ্রোহ করেছি, এটার ডকুমেন্ট আমার কাছে আছে। এবং জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতা ঘোষণার জন্য আমি এই পরামর্শ দিয়েছিলাম, এটাও ডকুমেন্ট আমার কাছে আছে। যদি কেউ দেখতে চায় আমার কাছে পাঠাবেন, আমি অরিজিনাল ডকুমেন্ট গুলি দেখাবো। আওয়ামী লীগের কেউ স্বাধীনতা ঘোষণা করে নাই। আমি যখন ইন্টারভিউ নিচ্ছিলাম পিএইচডি তে, তখন মেজর শফাত জমিল বলছিল শেখ মুজিবুর রহমান কোর্ট এট অ্যারেস্ট, অর্থাৎ তিনি নিজেই পাকিস্তানিদের হাতে স্বপ্রণোদিত হয়ে বন্দী হয়েছিলেন। অর্থাৎ তিনি ক্যান্টনমেন্টে টেলিফোন করেছিলেন যে আমাকে ধরে নিয়ে যাও। যার জন্য মেজর সালেক সিদ্দিক যে বইটা লিখেছেন, বইতে লিখেছেন যে পাকিস্তান সেনারা যখন শেখ মুজিবের ঘরে যায়, ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি নিয়ে একটা বাক্স নিয়ে তিনি অপেক্ষা করছিলেন আমাদের জন্য। এটাতে বোঝা যায় শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। তিনি যদি স্বাধীনতা চাইতো, তিনিও তাজউদ্দিনের মতো, আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো ভাষা ত্যাগ করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হতো। তিনি সবাইকে বলছেন আপনারা নিজ নিজ ঘর থেকে পলায়ে যান, নিরাপদে স্থাপনে চলে যান, সবাইকে এই কথা বলছেন। তিনি বাসায় থেকে গেলেন। সুতরাং এই সমস্ত মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। এতদিন পর্যন্ত এই কথাগুলি ওপেনলি বলতে পারি নাই, কিন্তু আকার ইঙ্গিতে আমার থিসিসে এই বই এগুলি সব লেখা আছে, আমার কাছে অরিজিনাল ডকুমেন্ট গুলি আছে। আওয়ামী লীগের যদি কারো সন্দেহ হয় আমার সাথে দেখা করতে পারে, তাদেরকে আমি দেখাবো। বেঈমানির জন্য, মুনাফিকির জন্য অনেক কিছু বলতে পারে। তারা আজকে বাংলাদেশটাকে ধ্বংস করেছে। বাংলাদেশকে যদি তারা ভালোবাসতো, বাংলাদেশের আজকে অবস্থা হতো না। ইলিয়াস হোসেনকে আমেরিকায় চলে যেতে হতো না, অনেকে বিদেশে চলে গেছে। জনাব বীর বিক্রম, বসবাস জি জনাব বীর বিক্রম, আপনারা এই মেহরবানি বলছেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এখন বসবাসের উপযুক্ত হচ্ছে। এখনো হয়েছে বলে আমি বলছি না, এখনো আমরা বিপদের থেকে মুক্ত হই নাই। জি জি জনাব বীর বিক্রম, আমার কোশ্চেন হচ্ছে যে ধরেন আপনি এতক্ষণ যা বললেন, আপনার নিজের চোখে দেখা, আপনার নিজের অভিজ্ঞতা, আপনার এই সাহসিকতার কারণেই তো আপনাকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়েছে। এটা তো আপনাকে বিএনপিও দেয় নাই, জামায়াতও দেয় নাই, বা বাংলাদেশের অন্য কেউ পরে এসে দেয় নাই। এগুলো সব আপনাদের যুদ্ধের সময় পরপরই পাওয়া এই খেতাব। কিন্তু আপনাকে এখানে একটু কারেকশন করি, আমি প্রথম অফিসার যে যুদ্ধের সময় পেয়েছি, জুলাই মাসে আমি বীর বিক্রম পেয়েছি। যুদ্ধের সময় আমরা দুজন অফিসারের খেতাব পেয়েছিলাম, আমি এবং লেফটেন্যান্ট হালদার ও আব্দুল গফুর হালদার, সে আমার ব্যাটালিয়নের 4 বেঙ্গলের। আমরা দুজনেই অরিজিনাল ব্যাটালিয়ন ছিল 4 বেঙ্গল। আব্দুল গফর হালদার সে আমার ইমিডিয়েট জুনিয়র ছিল। আমরা দুজন মাত্র অফিসার যারা যুদ্ধকালীন সময়ে খেতাব পেয়েছিলাম, বাকিরা খেতাব পেয়েছে 1972 সালের মার্চ মাসে। জি দুঃখিত, আমি এই কথাটা আপনি এর আগেও আমাকে একবার বলেছিলেন, আমি ভুলে গিয়েছি। যাই হোক, তো এখন এই যে খেতাবগুলো আপনারা পেলেন এবং যুদ্ধের সময়ের আপনাদের যে অবদান, যে কথাগুলো আপনারা বলছেন, কিন্তু তার পুরো উল্টো আপনি যদি এই বর্তমান এখনো যে পাঠ্যপুস্তকটা এই বছর এই শিক্ষা বর্ষ যেটা পড়ানো হচ্ছে, এটা যদি আপনি পড়েন তাদের বিভিন্ন জায়গায়, আর শেখ মুজিব নাই এমন কোনো জায়গা তো নাই। বুয়েটের শিক্ষার্থীদেরকেও এখন শেখ মুজিবের 6 দফা 6 দফা এগুলো নিয়ে নানান ধরনের গল্প টল্প শেখানো হয়। এখন এই যে একটা প্রজন্ম যে মিথ্যা ইতিহাস, ভুল ইতিহাস শিখলো, এদের জন্য আপনারা যারা বাংলাদেশ স্বাধীন করেছেন, আপনাদের চোখের সামনে যে বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে, আপনারা মানে কি পরিকল্পনাটা কি, এই জাতিকে জানাবেন কিভাবে এইসব কথা? আপনি এখানে দেখছেন হয়তো 5 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন মানুষ দেখবে, কিন্তু বাংলাদেশ তো 18 কোটি মানুষের দেশ, সবাইকে জানাবেন কিভাবে? প্রথমে আপনাকে একটা কথা বলি, তারা 15 বছর চেষ্টা করেছে শেখ মুজিবকে বাংলাদেশের ভগবান বানানোর জন্য, কিন্তু আপনি এটাও দেখেছেন শেখ মুজিবের যে মূর্তিগুলি ছিল বিভিন্ন জায়গায়, কোন সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য এটার উপরে চড়ে আসা সম্ভব ছিল না। কিন্তু আপনি দেখেছেন শেখ মুজিবের মূর্তির মাথায় জুতা দিয়ে পিটাইছে, প্রস্রাব করেছে। সুতরাং নতুন প্রজন্ম যে শেখ মুজিবের মিথ্যা কাহিনী বা হাসিনার মিথ্যা কাহিনী এটা গ্রহণ করে নাই, এটারই প্রমাণ। বাংলাদেশে শেখ মুজিব এবং তার পরিবারের নাম কোনো জায়গায় থাকবে না, কারণ বাংলাদেশের মানুষ জানে হাসিনাও মিথ্যা কথা বলেছে, শেখ মুজিবুর রহমানও মিথ্যা কথা বলেছে। তারা মিথ্যা দিয়ে মানুষকে কনভিন্স করার চেষ্টা করেছে, তারা উভয় হত্যাকারী।
শেখ মুজিবও জাসদের হাজার হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করেছিল। তিনি সংসদে দাঁড়ায় বলেছিল, সে সিরাজ শিকদার তুই কোথায়? সিরাজ শিকদারকে হত্যা করার পরে তিনিও দম্ভ করে বলেছিলেন, শেখ হাসিনা অনুরূপ ভাবে 1000-এর বেশি ছেলে মেয়েদেরকে হত্যা করে তিনি বলেছিলেন, আরো মারো, আরো হত্যা করো, কিন্তু আমাকে ক্ষমতায় রেখো, কারণ আমার বাপ এই দেশ স্বাধীন করেছে। তার বাপ যে পলাতক ছিল পাকিস্তানে, সেটা সে বলে না। তার বাপ তো পলাতক ছিল, পাকিস্তানে পলায় গিয়েছিল। পাকিস্তানিদের ওখানে তার শ্বশুর বাড়ি বলবো না কিসের বাড়ি বলবো আমি জানি না, তিনি নিজেও, তার ছেলে যেটা এখন আমেরিকায় আপনার জায়গায় আছে, তারও জন্ম হয়েছিল পাকিস্তান সামরিক বাহিনীর হসপিটালে, কোন সিভিল হসপিটালে তার জন্ম হয় নাই। এবং শেখ হাসিনা নিজে বলেছেন, একজন আর্মি অফিসার তাকে বলছিল, ওর এক নমরুদ পয়দা হুয়া। আমরা তো এটা নমরুদ পয়দা হয়েছে এটা জানতাম না, এটা শেখ হাসিনাই বলছেন নমরুদ পয়দা হয়েছে। তার কাছ থেকেই শুনলাম তার ঘরে নমরুদ পয়দা হয়েছে। তিনি হলেন নমরুদের মা, আর তার ছেলে হলো নমরুদ। শাস্তি কি হয়েছে দেখেন, নমরুদের থেকে কঠিন শাস্তি হয়েছে। না, কিন্তু ধরেন এই কথাগুলো তারা বলে কিন্তু একেবারে যে শেখ মুজিবকে বিক্রি করতে পারে নাই তা না। আপনি যদি দেখেন আপনার সাবেক যে দল বিএনপির মহাসচিব বলছে যে তার নাকি হৃদয় ভেঙে যাচ্ছে শেখ মুজিবের এই মূর্তিগুলো যখন ভাঙা হচ্ছে তখন। এখনো পর্যন্ত আমি জানি না সেই উপদেষ্টার ঘরে শেখ মুজিবের ছবিটা আছে কিনা। তারা ক্ষমতায় নেওয়ার পরে যখন সবাই সবার ঘর থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেছে, তখন পর্যন্ত শেখ হাসিনার ছবিটা সরিয়েছে, কিন্তু তিনি তার শেখ মুজিবের ছবিটা তিনি ঠিকই রেখে দিয়েছেন। মানে এগুলো তো একেবারেই যে হয় নাই তা না। সেটার জন্য আমার দাবি যে আপনারা যারা জীবিত কিংবদন্তি এখন পর্যন্ত বেঁচে আছেন, আপনাদের জীবন দশায় এই ইতিহাস আপনাদেরকে ঠিক করে দিয়ে যেতে হবে। আমি আমার জায়গা থেকে ধরেন আমার এই চ্যানেলে আমি অনেকগুলো ইতিহাসের বই তাদের রেফারেন্স দিয়ে তারপরে আমি এগুলো করেছি। তারপরেও সেটা নিয়ে তাদের ভেতরে নানান ব্যাখ্যা বিশ্লেষণ, আমি কোত্থেকে জানলাম এগুলো মিথ্যা কথা, এই সেই। সো আপনারা যারা জীবিত আছেন, আমি মনে করি যে আপনাদের এই জিনিসগুলো নিয়ে কাজ করার সময় এসেছে। খুব দ্রুত এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আমি আরো কয়েকটা কোশ্চেন যেগুলো নিয়ে খুব বিতর্ক হয় এবং আমার কাছে অস্বাভাবিক লাগে, আমি আপনার কাছ থেকেই জানতে চাই বিষয়টা। সেটা হচ্ছে যে বলা হয় বাংলাদেশের পাকিস্তানি মিলিটারিরা নাকি 2 লক্ষ নারীকে ধর্ষণ করেছে। এটার একটু বলবেন যে কি অবস্থা? আপনি বিবিসির অত্যন্ত নামকরা সাংবাদিক সিরাজুল ইসলামের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, এটা রেকর্ডেড বক্তব্য, আমার কাছেও আছে, আমার টেলিফোনের মধ্যে রেকর্ড করা আছে। সিরাজুল ইসলামকে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান থেকে ছাড়া পেয়ে লন্ডনে গেলেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন, সিরাজ দেশের অবস্থা কি? তখন সিরাজুল ইসলাম বলেছিল, বাংলাদেশ বঙ্গবন্ধু স্বাধীন হয়ে গেছে। বল তাই নাকি? কখন হলো স্বাধীন? এখন জিজ্ঞাসা করলেন কি অবস্থা, বলে যে এক্সাক্ট নাম্বার তো বলতে পারবো না, সঠিক সংখ্যা বলা কঠিন, তবে শুনেছি 3 লক্ষ লোক মারা গেছে। তিনি তখন বিবিসি ইন্টারভিউ দেওয়ার সময় 3 লক্ষকে 3 মিলিয়ন বলেছিল। যে লোক 3 লক্ষ এবং 3 মিলিয়নের মধ্যে পার্থক্য জানে না, আপনি মনে করেন ওই ধরনের লোক যদি রাষ্ট্রপ্রধান হয় আমাদের দেশের উপর কি গজব হয়? তাই হয়েছে, তারও করুণ দশা হয়েছে, আমরাও বিপদে পড়েছিলাম। তারও তো স্বাভাবিক গতিতে তিনি বাংলাদেশ থেকে যেতে পারে নাই। শেখ হাসিনাও মিথ্যার আশ্রয় নিয়েছিল, বাপকে এখানে ভগবান বানাতে চেয়েছিল, অনেক জায়গায় অন্যান্য ধর্মের লোকদেরকে হয়তো আকৃষ্ট করেছিল, কিন্তু আমরা যারা ইসলাম ধর্মের লোক, আমাদের কাছে তিনি ভগবান না, তিনি হলেন একজন পাকিস্তানের দালাল। তিনি পাকিস্তানের হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান নাই। আমরা চেষ্টা করব আমাদের এই প্রজন্মকে সঠিক ইতিহাসগুলি জানাতে, এবং আমার যে থিসিসের কপিটা আছে এটা তো আমার কোনো ব্যক্তিগত সম্পত্তি না। আপনি থিসিস তো নিশ্চয়ই জানেন, এখানে কোনো মিথ্যা কথা লেখার বা গল্প লেখার, ইতিহাস লেখার, এখানে অনেক মুক্তিযুদ্ধ আছে, একটা যুদ্ধ করে নাই, 1 রাউন্ড গুলিও ফায়ার করে নাই, তারাও কিন্তু মুক্তিযুদ্ধের উপরে বই লিখেছে। সর্বাগ্রে যে বই লিখেছে সেও কোনো মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, কিন্তু একটা যুদ্ধ করে নাই।
আরো একজন লোক আছে, নাম আমি বলবো না, তারা কিন্তু কোনো খেতাব পায় নাই। যে সমস্ত মুক্তিযোদ্ধারা খেতাব পায় নাই, ধরে নেন তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কিন্তু তারা মুক্তিযোদ্ধা যেহেতু সবাই সাথে ছিল। এরা অনেক বই লিখেছে, যার কারণে লোক প্রাপ্ত হচ্ছে। কিন্তু আমার যে থিসিসের কপিটা আছে লন্ডন থেকে করা, এটা কাকেও পয়সা দিয়ে বিউপি থেকেও করা না, ঢাকা ইউনিভার্সিটিতে করা না, লন্ডনের অক্সফোর্ড ব্রুকস থেকে করা। ওখানে লেখাপড়া করতে হয় এবং সঠিক তথ্যের উপর ভিত্তি করেই লিখতে হয়। এটা একটা ডকুমেন্ট। আমি মনে করি সমগ্র বাংলাদেশের জনগণের জন্য এটা একটা দিক নির্দেশনামূলক থিসিস বই। যেভাবে নেন, এটাতে পড়লেই 100% আমি বলবো না, অন্তত 99.99 এটা সঠিক ইতিহাসটা জানতে পারবেন। আচ্ছা, কিন্তু ধরেন বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছরের বেশি, মানে এখন পর্যন্ত ধরেন এই দেশে এই যে মুক্তিযুদ্ধের সরকার গেল 15 বছর টানা তারা ক্ষমতায় ছিল, মানে আমার আমার মনে হয় সাধারণ অনেক মানুষেরই সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।